দুটা ক্লাস হয়ে গেছে, চৈতি আসে নাকি? আসুক, যখন আসুক আসতে পারেন। তাহলে অপটিক্স শুরু কর। তাহলে অপটিক্স মানে হচ্ছে যে মানে আমরা এখানে লাইট পড়বো আসলে, তাই তো? আচ্ছা, লাইটে ডেফিনেশনটা জানিস কি? হোয়াট ইজ লাইট যদি বলা হয়? আলো কি পড়েছিলি তো? আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা পড়েছিল। যে আলো হচ্ছে এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটা কোনো বস্তুর উপর যখন পড়ে, সেই বস্তু থেকে আমাদের চোখে এসে পড়ে, তখন বস্তুটা ভিজুয়াল হয়, মানে দর্শনের অনুভূতি জায়গায়। তাহলে বলা হয়েছে বেশিরভাগ বইতেই, টেক্সট বইতেই প্রথমে লাইটের সময় বলা থাকে যে লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটাই বলা থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলছি আমরা, ঠিক আছে সাধারণভাবে, কিন্তু অ্যাকচুয়ালি যদি হোয়াট ইজ লাইট বলা হয় তাহলে তার ডেফিনেশনটা দেওয়া খুব মুশকিল। মানে যদি তোদের এরকমভাবে বলা হয় যে অ্যাটমিক স্ট্রাকচার, যেমন তোরা পড়েছিস তোর কেমিস্ট্রিতে, তাহলে অ্যাটমিক স্ট্রাকচার পড়ার সময় যদি তোদের বলা হয় যে পরমাণুর গঠন কীরকম, এটা বলাটা খুব মুশকিল। কেন বল দেখি? তার কারণ বিভিন্ন মডেল আছে। তাহলে পরমাণুর গঠনে কীরকম, এটা কোয়েশ্চেনটা করার আগে আমার বলা উচিত যে কোন মডেল অনুযায়ী, বুঝেছিস ব্যাপারটা? কোন মডেল অনুযায়ী যদি না বলা হয় তুই বলতে পারবি না যে আমি কোন মডেলটা বলবো, বোর না রাদারফোর্ড না সমারফিল্ড না টমসন না হাইজেনবার্গ, তাহলে প্রবলেম। তার মানে ওই কোয়েশ্চেনটা এক্সিস্ট করে না এরকমভাবে, ঠিক যে পরমাণুর গঠন কীরকম, তেমনি এই কোয়েশ্চেনটা এক্সিস্ট করে নেই যে হোয়াট ইজ লাইট ওইরকমভাবে। তাহলে আমাকে অ্যাকচুয়ালি বলে দেওয়া উচিত যে যখন আমি লাইটের আমাকে ডেফিনেশন জিজ্ঞেস করছে, মানে অ্যাকর্ডিং টু কোন থিওরি থেকে বলছি। তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে লাইট, সেটা মোটামুটি একটা মাঝামাঝি পর্যায়ের একটা ডেফিনেশন। বা লাইটের যে ডিসকভারিটা, বিভিন্ন যে ফেনোমেনার ডিসকভারিটা যখন মিডিল টাইমে আছে, মোটামুটি আমি যদি 3টে ভাগে ভাগ করি, তাহলে মিডিল এজটার সময় মোটামুটি এটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হয়েছে। এবং অ্যাটমের ক্ষেত্রেও যেমন ধর, তোকে যদি বলা হয় যে অ্যাটমিক স্ট্রাকচার কেমন, বেশিরভাগ লোক সঙ্গে সঙ্গে বোর মডেলটা এক চান্সেই বলতে চায়, মানে কি যে যদি ক্যাজুয়ালি কেউ কোশ্চেন করে তাহলে বোর মডেলটাই বলে যে সার্কুলার অরবিট ইলেকট্রনগুলো ঘুরছে, নিউক্লিয়াস আছে সেন্টারে, ওইটা বলে। তো এটাও তেমনি, এটা সবসময় বলতে চাই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে যদি আমি টোটাল লাইটের যে ফেনোমেনাগুলো, যে হিস্ট্রিটাকে যদি আমি 3টা ভাগে ভাগ করি, তাহলে প্রথম থেকে যদি আমি স্টার্ট করি তাহলে আমি বুঝতে পারবো যে এটা একটা মিডিল পর্যায়ের ব্যাপার। যেমন ধর একদম ইনিশিয়াল কতকগুলো লাইটের ফেনোমেনা দেখা যাচ্ছে নেচারে, বা বিভিন্ন সেই সময় এক্সিস্টিং যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ছিল, সেই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে ধর সেই ফেনোমেনাগুলোকে দেখা গেছিলো। যেমন ধর প্রথম দিকে যে ফেনোমেনাগুলো, রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন, রিফ্র্যাকশন অফ লাইট, রেক্টিলিনিয়ার প্রোপাগেশন মানে আলোর সরলরেখায় গমন, এই যে ধরনের কতকগুলো সীমিত ঘটনা যেগুলোকে প্রেডিক্ট করা যেত, বা যে ঘটনাগুলোকে সেই সময় এক্সিস্টিং যে ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে ধর দেখা যেত বা বোঝা যেত। বা এমনিতে লাইটের রিফ্লেকশন আমরা সাধারণভাবে এমনি একটা সিম্পল মিরারের মধ্যে বুঝতে পারি রিফ্লেকশনগুলো। তো সেইগুলোকে ব্যাখ্যা করার জন্যে লাইটের যে রেক্টিলিনিয়ার প্রোপাগেশন মানে আলো যে সরলরেখায় গমন করে, এটা জানলে যথেষ্ট ছিল। কারণ সেই সময় টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টের এরকম উন্নতি থাকেনি যে আরও ফার্দার কিছু ঘটনাকে লক্ষ্য করতে পারবো। তার কারণ আছে, বুঝতে পারবে কেন লক্ষ্য করা যাচ্ছিল না, আস্তে আস্তে বললে বুঝতে পারবে হিস্ট্রি। তো তাহলে একদম ইনিশিয়াল স্টেজে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে কতগুলো জাস্ট ফেনোমেনাকে ব্যাখ্যা করা হয়েছিল, রিফ্লেকশন, রিফ্র্যাকশন অ্যান্ড রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট। তারপরের দিকে আরও কতগুলো ঘটনা এলো, যেমন ধর ইন্টারফিয়ারেন্স মানে আলোর ব্যতিচার, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, এইসব এলো। তারপরে আবার কতগুলো ঘটনা এলো, ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট, লেজার, এইসব এলো। তাহলে পরে সমস্ত ঘটনাগুলোকে মোটামুটি 3টে ভাগে ভাগ করে আলোচনা করাটা শুরু হলো, ঠিক আছে? তো সেই 3টে ভাগ কী কী? জিওমেট্রিক্যাল অপটিক্স একটা ফিজিক্যাল অপটিক্স, আর হচ্ছে কোয়ান্টাম অপটিক্স। হ্যাঁ, আমি সেইভাবে বলব। এই দিকটাতে চলে আমাদের, ঠিক আছে? তাহলে আমরা ভাগ করে পড়ব 3টে ভাগ। তার মানে আমি যদি অপটিক্সকে 3টে পার্টে ভাগ করি, তাহলে সেই 3টে পার্ট কী কী হতে পারে এগুলো লিখবি। হ্যাঁ, তাহলে একটা পার্ট হচ্ছে যে যেটা একদম ফার্স্ট পার্ট ইনিশিয়ালি, সেটা হচ্ছে যে জিওমেট্রিক্যাল অপটিক্স।
আর যেটা সেকেন্ড পার্ট সেটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স। আর যেটা থার্ড পার্ট সেটা হচ্ছে কোয়ান্টাম অপটিক্স। কোয়ান্টাম অপটিক্স এই তিনটে পার্টে প্রথম দিকে ভাগ করা হয়েছে, মানে এখনও পর্যন্ত এই বিভাজন প্রথম দিকে বললে ভুল, মানে প্রথমে কোনো বিভাজন থাকেনি, প্রথমে পরপর ঘটনাগুলো আবিষ্কার হয়েছে, তারপরে আমরা পড়ার সুবিধার্থে এটাকে তিনটা পার্টে ভাগ করেছি। তো কোন কোন ফেনোমেনাগুলো জিওমেট্রিক্যাল অপটিক্সে পড়েছে না, যেমন ধর রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন, রিফ্র্যাকশন অফ লাইট, আলোর প্রতিসরণ, আর রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট, আলোর সরলরেখায় গমন। অ্যাকচুয়ালি এই রিফ্লেকশন অফ লাইট আর রিফ্র্যাকশন অফ লাইট এই ঘটনাগুলোকে যদি আমি এক্সপ্লেন করতে চাই তাহলে আমি এইটার সাহায্য নেব, রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট, আলোর সরলরেখায় গমন। তাহলে ফিজিক্যাল অপটিক্সে আমরা কী কী পড়ব না, ফিজিক্যাল অপটিক্সে মূলত পড়ব ইন্টারফারেন্স, 2 নম্বরে পড়ব ডিফ্র্যাকশন, 3 নম্বরে পোলারাইজেশন, এগুলোই মূলত পড়ব। কোয়ান্টাম অপটিক্সে কী কী পড়ব, ফটো ইলেকট্রিক ইফেক্ট, তোরা এটা কেমিস্ট্রিতে একটু পড়েছিলি অ্যাটমিক স্ট্রাকচার, ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট, এইসব রয়েছে। পেয়ার প্রোডাকশন, পেয়ার এনিহিলেশন, সব রয়েছে, সবগুলো লিখছি, লেজার, ঠিক আছে। তো কোয়ান্টাম অপটিক্সটার খুব কম অংশ আমাদের সিলেবাসে আছে, এটা বেশিরভাগটা অ্যাডভান্স সেকশন, আমাদের এটা মডার্ন ফিজিক্সে আলোচনা করা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে জিওমেট্রিক্যাল অপটিক্স যেটা লিখেছি দেখ, জিওমেট্রিক্যাল অপটিক্সটা রিফ্লেকশন অফ লাইট আর রেক্টিলিনিয়ার প্রোপাগেশন, তো তোরা এই ঘটনাগুলোর সঙ্গে মোটামুটি পরিচিত, কারণ ক্লাস 10-এও তোদের এগুলো ছিল। হয়তো এইখানে আরেকটু বেশি ডেরিভেশন থাকবে, মানে মূল কনসেপ্টটা একই প্রায় যা পড়েছি, বাড়তি কিছু ডেরিভেশন থাকবে। এখন এই জিওমেট্রিক্যাল অপটিক্সটা যে টোটাল যে অংশটা, মানে ফিজিক্সের জিওমেট্রিক্যাল অপটিক্স বলতে যে সেকশনটাকে বোঝায়, সেই সেকশনটার মোটামুটি তুই ভাবতে পারিস যে প্রায় 90% আমাদের ক্লাস এইচএসের সিলেবাসে আছে। পরবর্তী ক্ষেত্রে জিওমেট্রিক্যাল অপটিক্স তেমন নাই, মানে জিওমেট্রিক্যাল অপটিক্সের যে 10% বাকি রয়েছে সেই 10% এইগুলোর উপরেই আছে, কিন্তু জাস্ট যে ফর্মুলাগুলো প্রমাণ হবে বা প্রুফ করা হবে সেগুলো আরেকটুকু অন্যভাবে পড়া হবে, ম্যাট্রিক্স মেথড দিয়ে করা হতে পারে, ঠিক আছে। এখানে আমরা সম্পূর্ণ জিওমেট্রির সাহায্যে করবো, ওই জন্য আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স নাম দিচ্ছি। কিন্তু ওইখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্স মেথড ইউজ করব, আর কিছু ডিফেক্ট ত্রুটি কিছু ইমেজ ফরমেশনের হয়তো হায়ার স্টাডিতে পড়বি, জাস্ট 2-3টে চ্যাপ্টার অ্যাডজাস্ট হবে, মানে প্রায় 90% এখানেই পড়ব। কিন্তু এই ফিজিক্যাল অপটিক্স বা কোয়ান্টাম অপটিক্সটা খুব কম অংশ আমরা পড়বো এইচএসে। মোটামুটি ফিজিক্যাল অপটিক্সটা যদি আমি এরকমভাবে ধরি যে প্রায় অন্তত আমি যদি বিএসসি সিলেবাসটাকে কম্পেয়ার করি তাহলে এইটা হয়তো আমরা এখানে ধর 40% পড়ব, ঠিক আছে। তো আর এটা ওই 10% ধরতে পারিস, 10% হয়তো হবে না কোয়ান্টাম অপটিক্সটা। মানে আমাদের এখানে কোয়ান্টাম অপটিক্স আলাদা করে কোনো ভাগও নাই, আমরা জাস্ট মডার্ন ফিজিক্স পড়তে যে এই 2-একটা টপিক্স পড়বো, একটা টপিক্স পড়বো এখানে আমাদের সিলেবাস অনুযায়ী, শুধু ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্টও নেই সিলেবাসে, লেজারও নেই। এখন ঘটনা হচ্ছে যে কীভাবে এগুলো ভাগ করা হচ্ছে বা কিসের ভিত্তিতে এগুলো ভাগ করা হচ্ছে সেটা একটু বুঝতে হবে। তাহলে প্রথম দিকে একদম যে জিওমেট্রিক্যাল অপটিক্সটা কিসের উপরে ভাগ করা হয়েছে, রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইটের উপরে, যে আলো সরলরেখায় গমন করে সেটা ধরে নিই। এবং এই জিওমেট্রিক্যাল অপটিক্সের যে ফার্স্ট থিওরিটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে নিউটনস কর্পাসকুলার থিওরি। নিউটনস লিখবি কর্পাসকুলার থিওরি, ঠিক আছে। তো নিউটনের এই কর্পাসকুলার থিওরিতে কী বলা হচ্ছে না, নিউটন কর্পাসকুলার থিওরিতে বলছে, মনে করেন এখানে কোনো লাইটের একটা সোর্স রয়েছে, ঠিক আছে, এটা মনে করেন একটা লাইট সোর্স। তো বলছে এই লাইট সোর্সটা থেকে যখন লাইটটা বেরোচ্ছে আসলে কী বেরোচ্ছে, কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা এরকমভাবে বেরোচ্ছে চারদিকে।
স্ট্রিম অফ পার্টিকেল বেরোচ্ছে, ঠিক আছে, এরমভাবে স্ট্রিম অফ পার্টিকেল বেরোচ্ছে। যে স্ট্রিম অফ পার্টিকেলগুলোকে তিনি কর্পাসকলের সঙ্গে তুলনা করলেন, মানে পরাগ রেণুর সঙ্গে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে, যে এই কণাগুলো এক স্ট্রেট লাইন বরাবর এরকমভাবে বেরোচ্ছে, বেরিয়ে পড়ে যখন কোনো বস্তুর উপর এটা পড়বে, এটা মনে করো একটা অবজেক্ট, সেই অবজেক্ট থেকে যখন আমাদের চোখে এসে পড়বে তখন আমাদের কাছে এই বস্তুটা ভিজিবল হবে। তার মানে যে লাইটটা আসলে আসছে সেটা কি ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি, এবং সেই কণাগুলোকে আমরা কর্পাসকল বলছি। এটাই জাস্ট নিউটনের কর্পাসকুলার থিওরি, ঠিক আছে। তাহলে একটু লিখ, ঠিক এই তত্ত্ব অনুযায়ী আলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যে কণাগুলি কোনো বস্তুর উপর পড়ে এবং বস্তু থেকে আমাদের চোখে এসে পড়লে বস্তুটি দৃশ্যমান হয়। আমাদের চোখে এসে পড়লে বস্তুটি দৃশ্যমান হয়। চোখে এসে পড়লে বস্তুটি দৃশ্যমান হয়, বুঝে গেল ব্যাপারটা। তাহলে এখানে ধরা হচ্ছে যে এই রেক্টিলিনিয়ার প্রোপাগেশন হচ্ছে এই কর্পাসকলগুলো, এবং এই ফেনোমেনাটার উপর ভিত্তি করে বা এই থিওরিটার উপর ভিত্তি করে আমরা এগুলোকে ব্যাখ্যা করতে সমর্থ হলাম। রিফ্লেকশন, রিফ্র্যাকশন, এইসব ফেনোমেনাগুলোকে আমরা ব্যাখ্যা করতে সমর্থ হয়েছি। এবং এই জিওমেট্রিক্যাল অপটিক্সের পুরো যে কনসেপ্টটা, পুরো যে থিওরিগুলো আমরা প্রুভ করব, সেটা আলোক রশ্মির ধারণা থেকে। আলোক রশ্মিকে আমরা এরকম একটা লাইন ভাবতে পারি, এই যে কণাগুলো গেছে এটা একটা লাইন ভাবতে, স্ট্রেট লাইন ভাবতে পারি। এই স্ট্রেট লাইনটাকে একটা রশ্মি বলা হয়, আলোক রশ্মি, মানে একদম সরু সূক্ষ্ম একটা আলোক রেখা বলা হয়। এটা হচ্ছে একটা লাইট রে। তো আমরা যখন এই জিওমেট্রিক্যাল অপটিক্সের রিফ্লেকশন আলোচনা করবো, বারবার আমরা আলোক রশ্মি এই কথা বলবো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি, এই কথাগুলো আসবে। তাহলে আমাকে বুঝতে হবে যে এই রশ্মিটা কী, আসলে রশ্মি কাকে বলে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো রশ্মি কত রকমের হতে পারে, এবং তার উপরে ডিপেন্ড করবে জিওমেট্রিক্যাল অপটিক্সে আমরা যে অবজেক্ট ইমেজ এটার কথা বলবো, বস্তু প্রতিবিম্ব এর কথা বলবো। কিন্তু আমি যদি এই রশ্মির কথা বলতে চাই, তাহলে তার আগে আমাকে এই ফেনোমেনাগুলো সম্পর্কে একটু আধটু জানতে হবে, তাহলে আমি এর এক্সাক্ট ডেফিনেশনটা দিতে পারবো, ঠিক আছে। তাহলে আমি এগুলো তো পরপর পড়াবো যখন ফিজিক্যাল অপটিক্স, কোয়ান্টাম অপটিক্স পড়বো, কিন্তু তার আগে এই ফিজিক্যাল অপটিক্সের এগুলো কী, কারণ এগুলোর সঙ্গে তো একদমই পরিচয় নাই, ক্লাস 10 এগুলো ছিল না। তাহলে এইগুলো আমি জাস্ট খুব সংক্ষেপে একটু একটু করে বলবো, তারপরে আমি এই হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন বাই লাইট রে এটা বলবো, আলোক রশ্মি কী, তারপর আমি আলোক রশ্মির ধারণা দিয়ে পুরো জিওমেট্রিক্যাল অপটিক্সটা পড়বো। তাহলে তোর কাছে এইটুকু নিশ্চয়ই ক্লিয়ার যে নিউটনের কর্পাসকুলার থিওরি আমি মোটামুটি ধরে নিতে পারি প্রায় ফার্স্ট থিওরি, তার আগে আরও কাজ হয়েছে, কিন্তু মোটামুটি এক্সিস্টিং থিওরি হচ্ছে এটা নিউটনস কর্পাসকুলার থিওরি। এবং নিউটনস এই থিওরির উপর বা জিওমেট্রিক্যাল অপটিক্সের উপর অনেক কাজ করেছিলেন। তার উপরে একটা বই লিখেছেন, অপটিক্স বলে একটা বই আছে, OPTICS। এটা বোধ হয় বইটাতে কে আছে, বইটা যেটা নামটা, সেই নামটাতে OPTIKS আছে। যাই হোক, তো সেই বইটাতেই মোটামুটি জিওমেট্রিক্যাল অপটিক্সের সমস্ত থিওরি রয়েছে, এবং সেটা বিশেষত এই নিউটনের কর্পাসকুলার থিওরি দিয়ে, মানে ফার্স্ট অ্যাকসেপ্টেড থিওরি তুই বলতে পারিস। তার আগে আরও কাজ হয়েছে অনেক, কিন্তু অ্যাকসেপ্টেড থিওরি এটাই। তো যেটা বলছিলাম যে তাহলে রেক্টিলিনিয়ার প্রোপাগেশনের উপর ভিত্তি করে বা এই থিওরির উপর ভিত্তি করে আমি রিফ্লেকশনকে আমি ব্যাখ্যা করলাম, এবং মূলত এটা কী, যে আলো সরলরেখায় গমন। এবার ব্যাপারটা কী হচ্ছে, যদি আমি এই ডিভাইসটাকে আর একটু কোনো আমার কাছে এমন একটা ডিভাইস আছে মনে কর, সেই ডিভাইসটাকে যদি এরকমভাবে দেখাতে পারি, আমি এটা ভাবতে পারি কোনো একটা পর্দা ভাবতে পারি, যে একটা পর্দার মধ্যে মনে করি এরকম একটা ছিদ্র আছে, এটা কোনো একটা ডিভাইস, এদিক থেকে আমি লাইট যাচ্ছে, এখানে এটা মনে কর পুরো একটা পর্দা ছিল, সেই পর্দাটা এখানটা আমি কেটে দিয়েছি সাপোজ। এখানে একটা মনে কর লাইটের সোর্স আছে, এইদিকে আরেকটা পর্দা দিয়েছি,
যে পর্দার উপরে লাইটটা পড়বে। ঠিক আছে, তো যদি মনে করো এই সোর্সটা থেকে লাইটটা আসে, লাইটটা সাপোজ ধরে এরমভাবে এলো, এরমভাবে ধরে লাইটটা পড়ছে জাস্ট। ঠিক আছে, তাহলে দেখ এই যে এখানে যে হোলটা রয়েছে, যে ছিদ্রটা রয়েছে, এইটা দিয়ে যখন লাইটটা পাস হচ্ছে, দিয়ে এই লাইটটা যখন পর্দার উপরে পড়েছে, এখানে একটা লাইট প্যাচ তৈরি করে। এর দ্বারা বাড়িতেও দেখতে পাবি, যদি পর্দায় ছিদ্র থাকে, দেখবি জানলা বা দরজার পর্দায় যদি ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে লাইট আসে, লাইট এসে দেওয়ালের উপরে একটা প্যাচ তৈরি করে, লাইট প্যাচ তৈরি করে। এবং স্বাভাবিকভাবে তুই কী বুঝতে পারছিস যে যদি এই ছিদ্রটাকে আমি বড় করি, তাহলে এই লাইট প্যাচটা বড় হবে, এই ছিদ্রটাকে যদি আমি ছোটো করি, তাহলে লাইট প্যাচটা ছোটো হবে। আমাদের সাধারণ এক্সপিরিয়েন্স তাই বলে। কী বলছি বুঝতে পারছিস? কিন্তু ব্যাপার হচ্ছে যদি আমি বড় করি তো ওইটা বড় হবেই, কোনো সমস্যা নাই। কিন্তু প্রবলেম হচ্ছে যদি ছোটো করি, ছোটো করলে দেখা যাবে এটা ছোটো হচ্ছে ঠিকই, কিন্তু ছোটো করতে করতে যখন আমি খুব ছোটো করে ফেলবো, তখন দেখা যাবে এইটা খুব ছোটো না হয়ে হঠাৎ করে এটা ছড়িয়ে পড়বে লাইটটা। এমন একটা এই ডাইমেনশন আসবে, এই ছিদ্রটার এমন একটা ডাইমেনশন আসবে যে ডাইমেনশনের জন্য এটা ছড়িয়ে যাবে লাইটটা। মানে ধর আমি এরকমভাবে এটাকে ছোটো করতে করতে একদম ছোটো করে ফেললাম, তখন কী হবে, এই লাইটটা এইখানে এরকমভাবে ছড়িয়ে পড়বে লাইটটা। তাহলে দেখ আলোর যে সরল রেখায় গমনের কনসেপ্টটা ছিল, সেটা লস্ট হয়ে যাচ্ছে এখানে। তার মানে কি, এর আগে কি এই ঘটনাটা ঘটতো না? আগেও এই ঘটনাটা ঘটতো, কিন্তু আগে আমরা এরকম ধরনের কোনো ডিভাইস তৈরি করে ভাবিনি যে কী হতে পারে ছোটো করে। কারণ আমাদের চারপাশের যে এক্সিস্টিং যে ডিভাইসগুলো রয়েছে, বা এক্সিস্টিং যে হোল ছিদ্র টিদ্র রয়েছে, এই যে জানলার দরজা যেগুলো রয়েছে, বা আমরা যদি পর্দার উপরে বলি যে ছিদ্রগুলো রয়েছে, সেই ছিদ্রগুলো অতটা ছোট নয় যে এই ফেনোমেনাটা দেখাতে পারবে। তার মানে কৃত্রিম উপায়ে যদি আমি ওটা খুব ছোট একটা জায়গায় নিয়ে যাই, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা ছড়িয়ে পড়েছে লাইটটা। মানে লাইট যখন এই প্রান্তের ধার দিয়ে যাচ্ছে, তখন বেঁকে যাচ্ছে, বেন্ড হয়ে যাচ্ছে বিমটা। এই যে ঘটনাটা, যে লাইট যখন কোনো সূক্ষ্ম সরু ছিদ্রের মধ্যে দিয়ে যায় বা কোনো প্রান্তের ধার দিয়ে যায়, তখন লাইটটা বেঁকে যায়। এই ঘটনাটাকে বলা হয় ডিফ্র্যাকশন। এই ঘটনাটাকেই বলা হয় ডিফ্র্যাকশন। তাহলে তুই বুঝতে পারছিস যে ডিফ্র্যাকশন এমন একটা ঘটনা যেটা রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট দিয়ে এক্সপ্লেন করা যায় না। তাহলে এইটাকে ব্যাখ্যা করার জন্য আমাকে আদার্স কিছু ভাবতে হবে, অন্য কিছু থিওরি নিশ্চয়ই ভাবতে হবে। তো সেটাতে আমি পরে আসছি। তার আগে এখানে আরেকটা বিষয় বোঝা দরকার, যে কেন ওই খুব ছোট ছিদ্র করে দেওয়ার ফলে ওটা লাইটটা ফ্ল্যাশ আউট হয়ে যাচ্ছে, লাইটটা ছড়িয়ে পড়ছে কেন? ওই সূক্ষ্ম সরু ছিদ্র করার ফলেই কেন হচ্ছে? এগুলো এখন না গেলে চলবে, বুঝলি তো? এগুলো পরে আমি পড়বো, এটা জাস্ট বোঝার জন্য একটু বলছি। যেটা আমি লিখতে বলবো সেটা লিখি। এবার দেখ, এগুলো পরে পড়াবো, যখন ডিফ্র্যাকশন পড়াবো তখন আঁকবি। আবার আমি জাস্ট এখন এইটা একটু বোঝাতে চাইছি যে জিওমেট্রিক অপটিক্সের রে বিষয়টা আসলে কী। এবার দেখ, তো এটা খুব ছোট ছিদ্র করলে কী হচ্ছে বলতে, কি লাইটের যে ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থের কাছাকাছি চলে আসছে ছিদ্রের যে ডাইমেনশনটা। তুই ভেবে দেখ, লাইটের ওয়েভলেন্থ কত বলতে, কি যদি আমরা ভিজিবল লাইটের কথা বলি, ভিজিবল লাইট 4000 থেকে 7000 অ্যাংস্ট্রম। তাহলে এইটা হচ্ছে এর ল্যামডা। তার মানে এটা কত অ্যাংস্ট্রম, মানে 10⁻⁻10 মিটার। তাহলে 10⁻⁻7 মিটারের কাছাকাছি অর্ডারটা। দেখ বুঝতেছি কত ক্ষুদ্র ওয়েভলেন্থটা, 10⁻⁻7 মিটার। তাহলে লাইট যখন এই সরু ছিদ্রের মধ্যে বেরোবে, তখন লাইটটা এই প্রান্তের ধারে তখনই ইন্টারাকশান ঘটাবে যদি এই ছিদ্রটা, এই হোলটা যদি এই ডাইমেনশনটার সঙ্গে মিলে যায়, এই ডাইমেনশনটার সঙ্গে সমতুল্য হয়, ইকুইভ্যালেন্ট হয়। কী বলছি বুঝতে পারছিস? মানে যে কোনো ব্যাপারে, যে কোনো ক্ষেত্রে তুই বাস্তব উদাহরণে দেখতে পাবি যে ইন্টারাকশানটা কিন্তু সমানই হবে, যে কোনো ইন্টারাকশান। নাহলে সেই ইন্টারাকশানটা ভিজিবল বা পারসেপ্টেবল হবে না। যেমন ধর আমি যদি একটা অকওয়ার্ড এক্সাম্পলও দিই, যে মনে কর বাসের সঙ্গে একটা পিপিটার ধাক্কা হচ্ছে, এটা কোনো ইন্টারাকশান কি? কিন্তু বাসের সঙ্গে যদি মানুষের ধাক্কা হয়, মোটামুটি বোঝা যাবে, পুরোপুরি সমতুল্য না হলেও। আর বাসের সঙ্গে বাসের ধাক্কা হলেও সবথেকে ভালো ইন্টারাকশান হবে। তার মানে ইন্টারাকশানটা সমানে হবে।
তাহলে লাইটের সঙ্গে ওই ছিদ্রটার ইন্টারাকশন তখনই হবে যদি ছিদ্রটার ডাইমেনশনটা লাইটের ওয়েভলেন্থের ডাইমেনশনের সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়। তাহলে বুঝতে পারছি সেটা অনেক অনেক ছোটো ছিদ্র করতে হবে, তবেই সেটা সম্ভব। কিন্তু দেখ এই যে ডিফ্র্যাকশনটা, এই ডিফ্র্যাকশনের ঘটনাটা সাউন্ড ওয়েভের ক্ষেত্রেও দেখা যায়। ক্লাস 11-এ বলেছিলাম সাউন্ড ওয়েভের ক্ষেত্রে এই ডিফ্র্যাকশনের ঘটনাটা দেখা যায়, এবং এটা খুব সহজেই পারসেপ্টেবল হয়, ভিজিবল হয়। তার কারণ হচ্ছে সাউন্ডের ওয়েভলেন্থ অনেক বেশি। এবং দেখ ডিফ্র্যাকশনের জন্য আমি ধর এখানে কথা বলছি, কেউ যদি আমার এই দরজা সরাসরি থাকে সে তো শুনতে পাবে, এবং দরজা থেকে যদি দূরে থাকে তাও শুনতে পাবে, কারণ আমার সাউন্ড ওয়েভটা বেঁকে যাচ্ছে যখন এই প্রান্তের ধার দিয়ে যাচ্ছে। এবং সাউন্ড ওয়েভের জন্য এই ডাইমেনশনটা যথেষ্ট ডাইমেনশন ইন্টারাকশন করার জন্য। কেউ যদি আমি এখান থেকে লাইট ফোকাস করি তাহলে শুধুমাত্র যে সরাসরি থাকবে সে দেখতে পাবে, পাশে থাকলে দেখতে পাবেন, কারণ এখানে কোনো ইন্টারাকশন হচ্ছে না লাইটের সঙ্গে। কিন্তু এই ডাইমেনশনটার জন্য ইন্টারাকশন হচ্ছে, কী বলছি বুঝেছি, যার জন্য এটা ছড়িয়ে পড়েছে। এটা হচ্ছে ডিফ্র্যাকশন, যেটা কিন্তু একটা ফিজিক্যাল অপটিক্সের ফেনোমেনা, এবং এইটাকে ব্যাখ্যা করার জন্যে লাইটের ওয়েভ থিওরির কথা বলা হচ্ছে। বুঝতে পারছিস কেন ওয়েভ থিওরির কথা মাথায় এলো? কারণ দেখ সাউন্ডের ডিফ্র্যাকশন অলরেডি আমরা জানি, তাহলে সাউন্ডের ডিফ্র্যাকশন যেহেতু আমরা অলরেডি জানি, আর লাইটেরও যদি ডিফ্র্যাকশন ঘটে তার মানে অবশ্যই আমরা এটাকে ওয়েভের সঙ্গে কম্পেয়ার করতে পারি। তলে ধাক্কা খেয়ে নয়, তলে ধাক্কা খেলে প্রতিফলন হয়ে যাবে, সেটা নয়। মানে যখন কোনো সরু প্রান্তের ধার দিয়ে যাবে, তুই বাড়িতে এক্সপেরিমেন্টটা করতে পারবি। তুই জাস্ট দুটো ব্লেডকে একদম খুব কাছাকাছি রাখবি, ঠিক আছে, একদম খুব কাছাকাছি রাখবি, তো প্রয়োজনে একটা সাবানের উপরে রেখে দিবি, দুটো ব্লেডকে সাবানের উপরে গুঁজে রেখে দিবি, দিয়ে খুব একদম সরু, মানে যাতে দুটো ব্লেড প্রায় ছুঁই ছুঁই থাকে, মানে ওই যে তুই ছিদ্রটা তৈরি করছিস বা যে রেখা ছিদ্র তৈরি করছিস সেটা যাতে খুব সরু হয়। দিয়ে লেজার লাইট তোকে ইউজ করতে হবে, কারণ লেজার লাইটটা হচ্ছে একেবারে মনোক্রোমাটিক লাইট, ওটাতে ভালো বোঝা যাবে। যে তুই যদি সাদা পর্দার উপরে ফেলিস তুই একটা বিষয় দেখতে পাবি, তোর একটা ডিফ্র্যাকশন ঘটবে তো বটেই, ডিফ্র্যাকশনের জন্য একটা ইন্টারফারেন্স ঘটবে। ওই যে ইন্টারফারেন্সের কথাটা বলেছি, ডিফ্র্যাকশনের কারণে আসলে ইন্টারফারেন্স ঘটে। তো ওটা কী হবে, পর্দার উপরে বা ওই দেওয়ালের উপরে আলো অন্ধকার একটা প্যাটার্ন তৈরি করবে, যেটা কিন্তু হওয়া উচিত ছিল। এক্সপেক্টেড কি? এটা তো আমাদের এক্সপেক্টেড ফেনোমেনা নয়, আমাদের স্বাভাবিক এক্সপিরিয়েন্সে আমরা লাইটকে যেভাবে দেখি স্বাভাবিকভাবে, কারণ আমরা ওই ডাইমেনশন তো লাইটকে অবজার্ভ করতে অভ্যস্ত নই। আমরা যে ডাইমেনশনে লাইটকে অবজার্ভ করতে অভ্যস্ত সেই ফেনোমেনাগুলো আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাখ্যা করে দিতে পারবো। কী বলছি বুঝে গেল? তাহলে ইন্টারফারেন্সটা আসলে কি না, ইন্টারফারেন্সটা হচ্ছে যে দুটো যদি সোর্স থাকে, আসলে এইখান থেকে একটা সোর্স অনেক দিকে বিভাজন হয়ে যাবে, সেটা আমি যাচ্ছি না, পরে এগুলো বলবো। তো ইন্টারফারেন্স ঘটনাটা হচ্ছে যে যদি মনে কর আমার কাছে এরকম দুটো স্লিট থাকে, দুটো ছিদ্র থাকে, এখানে একটা সোর্স থাকে, তাহলে এই সোর্সটা এখান থেকে লাইটের যে দুভাগে ভাগ হয়ে এই পর্দার উপরে একটা আলো অন্ধকার প্যাটার্ন তৈরি করবে, ঠিক আছে। আর ডিফ্র্যাকশন ঘটলে ইন্টারফারেন্স হবে, ডিফ্র্যাকশনের পরে ওইটা অনেকগুলো সোর্সে লাইট সোর্সে ভাগ হয়ে যাবে, সেটা আমরা পরে পড়বো সব। কিন্তু এইটুকু বুঝলে যথেষ্ট যে ফিজিক্যাল অপটিক্সে এই মুহূর্তে আর কি, যে ফিজিক্যাল অপটিক্সে কী হচ্ছে না, লাইট যে সরলরেখায় গমন করছে এটা বলা যাচ্ছে না, এবং ওই ঘটনাগুলোকে ব্যাখ্যা করার জন্য ওয়েভ থিওরি আসছে, এবং সেই ওয়েভ থিওরিটা একটা ওয়েভ থিওরি নয়, পরপর ডেভেলপ হবে ওয়েভ থিওরিটা। এবং যখন আমরা এই পোলারাইজেশন অফ লাইটে আসবো তখন ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ধারণাটা হবে ম্যাক্সওয়েলের। পোলারাইজেশনকে যখন আমরা এক্সপ্লেন করতে চাইব তখন আমাকে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরির সাহায্য নিতে হবে। তারপরে যখন ফটো ইলেকট্রিক ইফেক্ট আবিষ্কার হলো, বা ব্ল্যাক বডি রেডিয়েশন, যারা তোরা পড়েছিস ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক ইফেক্ট, তখন কি ধরা হলো যে আলো হচ্ছে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ফোটন কণার সমষ্টি, এবং প্রতিটা ফোটনের শক্তি কত, এইচ নিউ। এবং এই যে ফটো ইলেকট্রিক ইফেক্ট এটা এক্সপ্লেন করেছিল কি আইনস্টাইন, এবং এটা এক্সপ্লেন করে নোবেল প্রাইজ পেয়েছিল। ফটো ইলেকট্রিক আবিষ্কার করে নয়, ফটো ইলেকট্রিক আবিষ্কার করেছে অন্যজন, কোনো একজন বিজ্ঞানীর নাম আসে না, ওটা লেনার্ড হলওয়াক, অনেক বিজ্ঞানীর নাম আছে। ফটো ইলেকট্রিক ইফেক্টে যদি তুই অ্যাকচুয়ালি যে কে অবজার্ভ করেছিল প্রথম ফটো ইলেকট্রিক ইফেক্টটা, হলওয়াক বা লেনার্ড বলা যায়, ওই সময়ের কিছু বিজ্ঞানী এটা লক্ষ্য করেছে। তো সেটা এক্সপ্লেন করেছিল আইনস্টাইন যে কেন এরকম ঘটনাটা ঘটছে। ফটো ইলেকট্রিক ইফেক্ট তো জানিস যে ধাতব পৃষ্ঠের উপরে যদি লাইট ফেলা হয় সেখান থেকে কী হয়, ইলেকট্রন এমিশন হয়, ইলেকট্রন নির্গত হয়। তাহলে এই যে ঘটনাটা এটা এক্সপ্লেন করেছিল আইনস্টাইন কী করে না, এই লাইটটাকে ফোটন কণার সমষ্টি বলে, এবং প্রতিটা ফোটনের শক্তি বলেছিল এইচ নিউ, যেটা ম্যাক্স প্ল্যাঙ্ক ব্ল্যাক বডি রেডিয়েশন করার সময় আগে একটু হিন্টসটা দিয়ে রেখেছিল। প্ল্যাঙ্ক বলেছিল না যে শক্তির প্যাকেট থাকবে এবং প্রতিটা শক্তি কত, এই সময় এইচ নিউ। এবং আইনস্টাইন সেটা কী বললো
যে ওই যে প্যাকেট প্যাকেট শক্তিগুলো সেগুলো আসলে ফোটন, এবং প্রতিটা ফোটনের শক্তি এই ছিল। এবং তুই বুঝতে পারছিস যে নিউটন কর্পাসকুলার থিওরিতে সেটা আগেই বলে রেখেছিল, শুধু এই যে নিউ আর ফোটন এটা বলেনি। তুই নিউটনের কর্পাসকুলার থিওরিটা একদম প্রথম দেখ, বলা ছিল কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি, সেগুলোকে পরাগরেণুর সঙ্গে তুলনা করেছিল, সেগুলোকে পরবর্তী ক্ষেত্রে ফোটন না, অনেক আগে পরে ওটা। তাহলে তুই বুঝতে পারছিস যে আমি প্রথমে যেটা বলছিলাম যে আমাকে বলতে হবে যে অ্যাকর্ডিং টু কোন থিওরি, তবে আমি বলতে পারবো হোয়াট ইজ লাইট। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ডুয়েল নেচার আছে, কোনো একটা পার্টিকুলার থিওরি দিয়ে আমি সব ঘটনাকেও ব্যাখ্যা করতে পারছি না, বুঝলি কি? ওয়েভ লাইক প্রপার্টি দেখা যাচ্ছে, পার্টিকেল লাইক প্রপার্টি দেখা যাচ্ছে, তাহলে ডুয়েল নেচার আছে, সেগুলো আমরা পরে পরে পড়বো মডার্ন ফিজিক্সে। তো এখন যেটা বলতে চাইছিলাম, তাহলে এইটুকু বুঝতেই পারছি যে যদি খুব সরু সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে যায় তাহলে লাইটে ছড়িয়ে যাবে, বেঁকে যাবে। তাহলে দেখ, আমি যখন আলোক রশ্মির কথা বলবো, সরু আলোক রেখার কথা বলবো, তাহলে সেই আলোক রেখাটা আমি পাবো কী করে? একটা লাইটের সোর্স যখন আমার কাছ থেকে, আমি যখন কোনো একটা লাইটকে ধর এখান থেকে সোর্স থেকে পাঠাচ্ছি, একটা টর্চ বা অন্য কিছু লাইটের সোর্স দিচ্ছি, তখন সেখান থেকে তো একটা বান্ডিল অফ লাইট রে যাবে, মানে একটা লাইট বিম যাবে। তাহলে সেই লাইট বিম থেকে আমি ওই একটা সরু সূক্ষ্ম আলোক রেখাকে কি বের করতে পারবো, ডিস্টিংগুইশ করতে পারবো? সেইটা যদি সেটা আমার করতে হবে, যে কোনো উপায়ে করতে হবে। যদি না করতে পারি, থিওরিটিক্যালি হলেও করতে হবে, এক্সপেরিমেন্টালি না পারি, না হলে তো আমি জিওমেট্রিক্যাল অপটিক্সকে এক্সপ্লেন করতে পারবো না। কারণ জিওমেট্রিক্যাল অপটিক্স এক্সপ্লেন করার জন্য মূল যার দরকার সেটা হচ্ছে রে, লাইট রে। তাহলে ব্যাপারটা একটু বোঝা যায়। তাহলে প্রবলেমটা কে করছে বলতে কি, অ্যাকচুয়ালি এখানে লাইটটা বেঁকে যাওয়ার জন্য যে প্রবলেমটা করছে সেটা তো লাইটের ওয়েভলেন্থ। তাহলে দেখ, এখানে আমার একটা সরু ছিদ্র ছিল, এবার দেখ এখানে আমার একটা মনে কর লাইটের সোর্স থেকে আমার একটা লাইট বিম আসছে। তাহলে এইখান থেকে জাস্ট আমি একটা রেখাকে বের করতে চাইছি, একটা বান্ডেল উপরে প্রচুর রেখা আছে, তুই বুঝতে পারছিস, এখানে ডিস্টিংগুইশ করার মতো নয়। তাহলে এইখান থেকে যদি আমি একটাকে বের করতে চাই, আমার কী করতে হবে? এইটাকে যতটা সম্ভব ছোটো করতে হবে, সরু করতে হবে ছিদ্রটাকে যত সরু করতে পারবো তত একই রেট আমি সরু সূক্ষ্ম আলোক রেখাটা পাবো, মানে আমি লাইট রেটা পাবো। কিন্তু সেটা করতে গেলে প্রবলেম কি, ডিফ্রাকশন ঘটে যাবে, বেঁকে যাবে। তাহলে এটাকে কী করা যায়? ওয়েভলেন্থ থেকে বড় বেশি বেরিয়ে যাবে। কী বলছি বুঝেছি? তাহলে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্সকে ব্যাখ্যা করার সময় ধরে নিলাম যে লাইট ওয়েভ নয়, এটা তো আসলে ধরা হয়েছে। তাহলে ওয়েভ যদি না হয় তা তো ওয়েভলেন্থ তার প্রথমে। তার মানে এখানে আমাদের যে এজামশনটা ধরা আছে, মূল এজামশন, সেটা কি ল্যামডা টেন্স টু 0, যে লাইটের ওয়েভলেন্থ ল্যামডা টেন্স টু 0। তাহলে ল্যামডা যদি টেন্স টু 0 থাকে, তাহলে এই ছিদ্রটাকে আমি কত দূর পর্যন্ত করতে পারি? যত খুশি ছোটো করতে পারি, থিওরিটিক্যালি করতে পারি, যখন আমি জিওমেট্রিক্যাল অপটিক্সের কথা ভাববো। তাহলে যদি আমি ল্যামডা টেন্স টু 0 করে ফেলি, ভেবে দেখ, তাহলে আমি এটাকে যত ছোটো করতে পারি, কারণ আমার প্রবলেমকে কে করছে 10⁻⁻7 মিটার। তাহলে ল্যামডা যদি 10⁻⁻7 মিটার ধরে রাখি, তাহলে আমি এইটা আপ টু ওই 10⁻⁻7 কাছাকাছি যেতে পারবো, তার থেকেও ছোটো করতে পারবো না। তাহলে আমি লাইট রে পাচ্ছি না। তাহলে আমি যদি ধরে নিই ল্যামডা টেন্স টু 0, তাহলে আমি যত খুশি ছোটো করতে পারবো। তাহলে এই থিওরির কনসেপ্টটা কোনখান থেকে এলো, যে হঠাৎ করে আমি এরকম বলতে চাইছি কেন? তার কারণটা একটাই, তো যদি আমি একটু মেকানিক্সে ফিরে যাই, ক্লাসিক্যাল মেকানিক্সে, তুই বুঝতে পারবি। ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা পার্টিকেল বলেছিলাম, পয়েন্ট পার্টিকেলের কথা বলেছি, পয়েন্ট পার্টিকেল, বিন্দু ভরের কথা বলেছি। বিন্দু ভরটা আমরা কোথা থেকে পেলাম কনসেপ্টটা? বিন্দু ভর মানে কি, যে এমন একটা পয়েন্ট যার কোনো ডাইমেনশন নাই, নো ডাইমেনশন, অথচ মাস আছে। তাহলে আমরা কী করে এটা ভাবছি? এটা তুলনামূলক ব্যাপার। যে মনে করেন একটা হিউজ অবজেক্টের সামনে যদি একটা স্মল অবজেক্ট থাকে, তাহলে তাকে আবার পয়েন্ট অবজেক্ট বলতে পারি, তার সাপেক্ষে। যেমন সূর্যের সাপেক্ষে পৃথিবী পয়েন্ট অবজেক্ট। যখন আমরা গ্র্যাভিটেশন আলোচনা করছি, ওগুলো সব পয়েন্ট অবজেক্ট ধরে নিচ্ছি, যে গ্রহগুলো আছে। আমরা যখন কোনো একটা পার্টিকেলের কথা বলি, যে ধর একটা বাস যাচ্ছে একটা রাস্তাতে, তাহলে এই বাসটার ডাইমেনশন অনেক বেশি, ডাইমেনশন নেগলিজিবল, পয়েন্ট পার্টিকেল ধরা যায়নি, কিন্তু আমরা এর সমান ইউটি প্লাস হাফ স্কোয়ার ফর্মুলা লাগাই বাসের ক্ষেত্রেও, কিন্তু সূত্রটা পয়েন্ট পার্টিকেলের জন্য প্রযোজ্য। তবু আমরা কেন লাগাচ্ছি? তার কারণ হচ্ছে যে ডিস্টেন্সটা এখানে অনেক বেশি বাসের ডাইমেনশনের তুলনায়। তুই তোর এখান থেকে যদি মডগদার ডিস্টেন্স বলিস বা রায়পুরের ডিস্টেন্স বলিস, তাহলে সেই তুলনায় বাসের যে লেন্থ সেটা অনেক কম, তাহলে সেটাকে আমি পয়েন্ট ধরতে পারি। নিশ্চয়ই তুই এখান থেকে যখন মডগদায় যাবি, এই কত কিলোমিটার রাস্তার সঙ্গে বাসের লেন্থে যোগ করবি নি, তার নেগলিজিবল, তো তখন ধরতে পারি ওটা পয়েন্ট পার্টিকেল। ব্যাপারটা ঠিক সেটা। তাই জিওমেট্রিক্যাল অপটিক্সে আমার তো এই ঘটনাটা আসছেই না।
তুই ভেবে দেখ, জিওমেট্রিক্যাল অপটিক্স যখন আমরা আলোচনা করছি তখন আমাদের যে ডিভাইসগুলো রয়েছে, যে এক্সিস্টিং ডিভাইসগুলো রয়েছে, দরজা জানালা এইসব যে ব্যাপারগুলো রয়েছে বা মিরার টিরার যেখানে রয়েছে, সেখানে আমরা এরকম সরু ছিদ্র পাবোই না। তার মানে কি ব্যাপারটা, যে লাইটের ওয়েভলেন্থ যদি আমরা 10⁻⁷ মিটারও ধরে নিই, আর যদি হোলটা অনেক বেশি বড় থাকে, তাহলে তার সাপেক্ষে ওয়েভলেন্থ কত? 0। একটা বড় হোলের সাপেক্ষে 10⁻⁷ মিটার 0। এটা ধর আমি সাপোজ বলছি একটা 5 সেন্টিমিটার আছে, আর এখানে 10⁻⁷ সেন্টিমিটার আছে, তার সাপেক্ষে তো 0 ধরতেই পারে। কিন্তু যেহেতু আমরা পুরো জিওমেট্রিক্যাল অপটিক্সটাকে আলোচনা করব লাইট রের সাহায্যে, তাহলে আমাদের এখানে একটা চিন্তাভাবনা আসা উচিত, অন্তত যেহেতু এই মুহূর্তে ফিজিক্যাল অপটিক্স আবিষ্কার হয়ে গেছে, আমরা যখন পড়াশোনা করছি তখন যেহেতু ফিজিক্যাল অপটিক্স এক্সিস্টেন্ট রয়েছে, তাহলে আমাদের মাথায় এই প্রশ্নটা আসাই স্বাভাবিক যে তাহলে আলোক রেখাটা পাবো কী করে আমরা, সরু সূক্ষ্ম আলোক রেখাটা। তাহলে সেই কনফিউশনটা দূর করার জন্য আমরা জাস্ট এই অ্যাজাম্পশনটা বলছি λ → 0। ওইরকমভাবে না বলে যে একটা বড় ছিদ্রের সাপেক্ষে এটা 0 না বলে জাস্ট আমি বলে দিচ্ছি এটা ওয়েভ নয় ধরে নিচ্ছি আমরা, তার মানে λ → 0। বাট কি বলছি বুঝেছি? তাহলে λ → 0 ধরে আমরা একটা লাইট বিম থেকে যে সরু সূক্ষ্ম আলোক রেখাটা পাবো, সেইটা হচ্ছে আলোক রশ্মি। তাহলে আলোক রশ্মির আমি যদি অ্যাকচুয়াল ডেফিনেশনটা বলতে চাই, তাহলে আমাকে প্রথমে অ্যাজাম্পশনটা বলা দরকার যে λ → 0 ধরে যে সরু সূক্ষ্ম আলোক রেখাটা পাবো, সেইটা হচ্ছে আলোক রশ্মি। বুঝে গেল? তাহলে হেডিং কর নেক্সট টপিক, আলোক রশ্মি এবং আলোক রশ্মি গুচ্ছ। আলোক রশ্মি এবং আলোক রশ্মি গুচ্ছ। আলোক রশ্মি এবং আলোক রশ্মি গুচ্ছ লিখ λ → 0 ধরে, λ → 0 ধরে